হ্যালো স্টুডেন্ট, আমি সুপ্রিয়। তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিয়ে এসছো লার্নিং প্ল্যাটফর্ম বিদ্যার্থী ইন্ডিয়াতে। এর আগের দিন আমরা ক্লাস 6-এর যে প্রথম অধ্যায় সেটা সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেই আলোচনায় তো আমরা পেয়েছিলাম যে গ্রহ কাকে বলে, গ্রহ দেখতে কীরকম, নক্ষত্ররা কীরকম হয়, আকাশে আমরা রাত্রেবেলা কি কি দেখতে পাই, সেই যে তারাগুলোর অবস্থান হিসাবে আমরা কিভাবে নতুন নতুন চিত্র অঙ্কন করতে পারি কল্পনার মাধ্যমে, এই সেই চিত্রগুলো কিভাবে আকার ধারণ করে সেই আকারগুলোর নাম জেনেছিলাম। আজ তোমরা তোমাদের মধ্যে কি একজন জানতে চাইছে যে সমস্ত গ্রহগুলোর সম্বন্ধে ডিপলি আলোচনা করতে। তাহলে সমস্ত গ্রহগুলোকে আমি পরপর নিয়ে আজ আলোচনা করব, তার সঙ্গে আমি কিছু এক্সট্রা আরও আলোচনা করব যেগুলো আমার মনে হয় যে আলোচনা করা উচিত এই চ্যাপ্টারটা সম্বন্ধে, সেগুলো আমি তোমাদেরকে জানাবো। তাহলে চলো শুরু করা যাক আমাদের ক্লাস 6-এর। এটি হচ্ছে পাঠ আকাশ ভরা সূর্য তারা, এটা হচ্ছে প্রথম অধ্যায়। সেই সম্বন্ধে আমাদের কি কি পাই আর নতুন কিছু দেখা যাক। তো এই অধ্যায়ের মধ্যে আছে গ্রহ। তাহলে গ্রহ আমরা কোনগুলো বলি? যেগুলো নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে ঘুরছে, নক্ষত্রের আলোয় আলোকিত হয়, নক্ষত্রের তুলনায় আকারে ছোট, যাদের নিজস্ব কোনো আলো নেই, যাদের নির্দিষ্ট কক্ষপথ আছে, যে কক্ষপথে তারা অন্যান্য যদি কোনো জ্যোতিষ্ক বা অন্যান্য কোনো মহাজাগতিক বস্তু তাদেরকে সরাবার ক্ষমতা থাকে, তাদেরকে গ্রহ বলে। তাহলে যে সমস্ত, তাহলে দেখিনি গ্রহর যে ডেফিনেশন, সেই গ্রহর ডেফিনেশন আমরা কি কি জানতে পারছি। গ্রহের জন্য আমরা ডেফিনেশন পাচ্ছি সেখানে যে সকল জ্যোতিষ্ক নক্ষত্রের আকাশে আকর্ষণে নক্ষত্রের চারিদিকে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে তাদের গ্রহ বলে। যে সকল জ্যোতিষ্ক নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে পরিক্রমণ করে তাদেরকে গ্রহ বলে। ঠিক এদের বৈশিষ্ট্য কি দেখতে পাওয়া যায়? গ্রহদের নিজস্ব আলো ও উত্তাপ নেই। এরা সম্পূর্ণভাবে আলো উত্তাপ কার উপর নির্ভর করে? নক্ষত্রের উপরে নির্ভর করে। যেমন আমাদের পৃথিবী সম্পূর্ণভাবে কার উপর নির্ভর করে? আলো এবং তাপের জন্য। সম্পূর্ণভাবে আলো এবং তাপের জন্য সূর্যের উপরে নির্ভর করে। তেমনি সমস্ত প্রতিটা গ্রহই কার উপরে নির্ভর করে? প্রতিটা গ্রহই নক্ষত্রের উপরে নির্ভর করে। সৌরজগতের গ্রহরা সূর্যের আলোতে আলোকিত হয়। সৌরজগতে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো কার আলোতে আলোকিত হয়? আমরা জানি যে আমাদের আকাশগঙ্গা, যে আমরা বসবাস করছি, আমরা আকাশগঙ্গার মধ্যে আমরা অংশগঠিত। আকাশগঙ্গার মধ্যে সৌর পরিবার রয়েছে, অবস্থান করছে, সৌরজগৎ রয়েছে। সেই সৌর পরিবার হেড বা মুখিয়া কাকে বলা হয়? সূর্যকে বলা হয়। এবং সেই সূর্যকে প্রদক্ষিণ করছে সৌরজগতের যে সমস্ত গ্রহ বা গ্রহাণুপুঞ্জ বা উপগ্রহ আছে তারা সবাই। তাহলে এখানে আমরা কি জানতে পারি যে সৌরগ্রহের যে সূর্যের আলোয় সব যে গ্রহগুলা সেটা আলোকিত। এই গ্রহগুলোর মধ্যে কে কে রয়েছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো সবাই রয়েছে। রয়েছে কিনা? অন্তস্থ গ্রহ। অন্তস্থ গ্রহ বলতে কি বোঝায়? এবার গ্রহগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। গ্রহ সম্বন্ধে তোমাদের ডাটা ক্লিয়ার? গ্রহ সম্বন্ধে তোমরা জানতে পারলে গ্রহ কি জিনিস, ঠিক আছে। পৃথিবী হচ্ছে একটা গ্রহ। এরপরে জানবো গ্রহগুলোকে দুভাগে ভাগ করা হয়। এটা অন্তস্থ গ্রহ বা অন্তর্ভাগের গ্রহ, এটা বহিস্থ গ্রহ বা বহির্ভাগের গ্রহ। এই অন্তস্থ গ্রহ বা অন্তর্ভাগের গ্রহ কি? যে সমস্ত গ্রহগুলি সূর্যের নিকটবর্তী, সূর্যের খুব কাছাকাছি অবস্থান করছে, সেই সমস্ত গ্রহগুলোকে সূর্যের অন্তস্থ গ্রহ বলে। যেমন 4টে গ্রহ আছে নাম: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এই 4টি গ্রহকে সূর্যের অন্তর্ভাগের গ্রহ বা অন্তস্থ গ্রহ বলা হয়। সৌর পরিবারের ভেতরের দিকে অবস্থান করে। এরা কি করে? সৌর পরিবারের ভেতরের দিকে অবস্থান করে, মানে সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে, তাদের অন্তস্থ গ্রহ বলে। যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল হলো সৌর পরিবারের অন্তস্থ গ্রহ। তাহলে এই 4টে গ্রহকে আমরা কি বলবো? অন্তস্থ গ্রহ। কাদের বলবো? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে। কেন বলবো? এরা সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে, এদের সূর্য থেকে এদের দূরত্বটা খুব কম, তার জন্য এদেরকে অন্তর্ভাগের গ্রহ বা অন্তস্থ গ্রহ বলে। বহির্ভাগের গ্রহ, বাকি যে 4টা গ্রহ পাচ্ছি, একটা তো আমরা বামন গ্রহ জানি, প্লুটো। প্লুটো বাদ দিয়ে বাকি যে 4টা গ্রহ পাচ্ছি আমরা, সেই 4টা গ্রহকে বলা হয় বহির্ভাগের গ্রহ। কারণ এই 4টা গ্রহের দূরত্ব সূর্য থেকে অনেকটা বেশি। এই যে 4টা গ্রহ দেখতে পাচ্ছি আমরা, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টা গ্রহকে বলা হয় অন্তর্ভাগের গ্রহ, এবং এই 4টা গ্রহকে বলি আমরা বহির্ভাগের গ্রহ। তাহলে এই 4টা গ্রহের নাম কি পাবো আমরা? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 4টি গ্রহ হচ্ছে আমাদের কি? বহির্ভাগের গ্রহ। তাহলে অন্তর্ভাগের গ্রহ কোনগুলো? এগুলো হচ্ছে অন্তর্ভাগের গ্রহ। সূর্য আমাদের, সূর্য হচ্ছে এটা কি? নক্ষত্র, কেশপিণ্ড। এবং এই 4টা হচ্ছে আমাদের বহির্ভাগের গ্রহ, অন্তর্ভাগের গ্রহ, অন্তস্থ
গ্রহ বলে এদেরকে। এদিকে হলো বহিস্থ গ্রহ। বহিস্থ গ্রহ। তাহলে অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ সম্বন্ধে আমরা জানলাম। এগুলো হচ্ছে অন্তস্থ গ্রহ এবং এগুলো হচ্ছে বহিস্থ। একটা অনস্বর হয় এখানে মাঝখানে, বহিস্থ গ্রহ। ঠিক তো? তাহলে অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহ জানলাম। যে সমস্ত গ্রহগুলি সূর্য থেকে দূরবর্তী বা সৌর পরিবারের বাইরের দিকে অবস্থান করে তাদের বহিস্থ গ্রহ বলে। যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন হলো সৌর পরিবারের বহিস্থ গ্রহ। এই যে আমরা 4টা গ্রহ পাচ্ছি এগুলো হচ্ছে বহিস্থ গ্রহ। তাহলে অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহ টাফ জিনিস নয়। গ্রহগুলোর মধ্যে যে সমস্ত গ্রহগুলো, যে 4টা গ্রহ সূর্যের খুব কাছাকাছি অবস্থান করছে তাদের অন্তস্থ গ্রহ বা অন্তর্ভাগীয় গ্রহ বলে। যে 4টা গ্রহ সূর্যের খুব দূরে অবস্থান করছে বা যাদের দূরত্ব সূর্য থেকে অনেকটা বেশি, তার বহিস্থ গ্রহ বা বহির্ভাগের গ্রহ বলে। ক্লিয়ার? নামগুলো মনে রাখবে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। ওটা হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। নেক্সট কি আছে আমরা জানা যাক, সূর্য। তাহলে যে সূর্যের পরিবার সম্বন্ধে আমরা আগের দিন আলোচনা করেছি, আজ অনেকটা কিছু জানলাম। সেই সূর্য, এবার সূর্য সম্বন্ধে আমরা জানবো যে সূর্য আসলে কি। তো সূর্য হচ্ছে একটা গ্যাসীয় পিণ্ড, কিন্তু সূর্যের তো আলাদা একটা পরিচয় আছে। সূর্যের নিজে একটা নক্ষত্র। সূর্য নিজে একটা কি? সূর্য হচ্ছে একটা উজ্জ্বল নক্ষত্র যার তাপ আছে। সূর্য কিন্তু আদৌ কঠিন পদার্থ নয়। সূর্য সম্পূর্ণভাবে একটা গ্যাসীয় পদার্থ, মানে গ্যাসীয় একটা বস্তু। ঠিক তো? উপরিভাগ প্রায় 57,000 ডিগ্রি সেলসিয়াসে এটা উত্তপ্ত। 57,000 ডিগ্রি সেলসিয়াস। এই যে উপরিভাগটা, এটা কত? 57,000 ডিগ্রি সেলসিয়াস। 57,000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত এই উপরিভাগটা। ভাবা যায়? 100 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা জল ফুটতে সাহায্য করে, ফুটে 57,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তবে তো ওইখান থেকে তাপটা আমাদের এখানে পৌঁছাচ্ছে পৃথিবী, এত দূরে অবস্থান করা সত্ত্বেও। ঠিক তো? সূর্যে কোনো কঠিন বা তরল পদার্থ নেই। সূর্যে কোনো কঠিন বা তরল পদার্থ নেই। এত তাপমাত্রায় কিভাবে কোনো কিছু কঠিন থাকতে পারে? মনে হয় এত তাপমাত্রায় কোনো কিছু কঠিন থাকতে পারে আদৌ? আমরা যদি লোহাকে একটা নিজস্ব তাপমাত্রা নিই, তাহলে লোহা সেই গলিত তরলের মতো পরিণত হয় কিনা? এত তাপমাত্রায় কোনো কিছু কঠিন তো দূরের কথা, তরল থাকাও সম্ভব নয়। কারণ এই তাপমাত্রাটা হিউজ, এটা খুবই ডেঞ্জারাস তাপমাত্রা, বুঝলো? মানে প্রচন্ড তাপমাত্রা। এই তাপমাত্রায় কোনো কিছুই কঠিন থাকাও সম্ভব নয়, আবার তরল থাকাও সম্ভব নয়। এই তাপমাত্রায় সবকিছু কি হয়? গ্যাসিয়াতে পরিণত হয় কিনা? তাহলে কি হচ্ছে? শতকরা 55 ভাগ হাইড্রোজেন, শতকরা 44 ভাগ হিলিয়াম এবং 1 ভাগ হচ্ছে অন্যান্য গ্যাসে সুযোগঠিত। তাহলে উপরিভাগটি কি সম্পূর্ণভাবে গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত হচ্ছে। কারণ এই টেম্পারেচারে, কত বললাম আমি? 57,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারে কোনো কিছু কঠিন পদার্থ থাকতে পারে না, আবার কোনো কিছু তরল অবস্থা থাকতে পারে না। তাহলে সেগুলো কি সে পরিণত হচ্ছে? গ্যাসীয় পদার্থ পরিণত হচ্ছে। এবং এই গ্যাসীয় পদার্থ থাকার জন্যই, যদি কঠিন পদার্থ থাকতো তাহলে একসময় কি হতো? তাপ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, বা তরল পদার্থ থাকলে সেটা কি হতো? তাপ শেষ হওয়ার সম্ভাবনা থাকতো। এই গ্যাসীয় পদার্থ আছে বলে আমাদের কি হচ্ছে, এই সূর্য এখন পর্যন্ত সেই একই অবস্থায় রয়েছে। কি হচ্ছে? এটা 55 ভাগ হাইড্রোজেন, প্রায় 44 ভাগ হিলিয়াম এবং 1 ভাগ হচ্ছে অন্যান্য গ্যাসে পূর্ণ রয়েছে। সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখতে পাওয়া যায় তাকে সৌর কলঙ্ক বলে। এগুলো কি হচ্ছে? সূর্যের মাঝখানে দেখে কোথাও কোথাও আমরা কালো কালো ছাপ ছাপ দাগ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সৌর কলঙ্ক। এগুলো কি? সৌর কলঙ্ক। সূর্যের মধ্যে যে কালো কালো ছাপ দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে সূর্য কলঙ্ক। কি কলঙ্ক বলতে কি বোঝায়? কলঙ্ক বলতে আমরা কালিকে বুঝি। ঠিক তো? যেটা আমাদের দাগ বোঝায়। তো সূর্যের মধ্যে যে দাগগুলো দেখাচ্ছে কালো কালো, এগুলো হচ্ছে সৌর কলঙ্ক। এগুলো, এই যে সৌর কলঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঞ্চলগুলোর তাপমাত্রা একটু কম হয়। যে অঞ্চলগুলো তোমরা লাল দেখতে পাচ্ছ, হলুদ দেখতে পাচ্ছ, সেই অঞ্চলের তুলনায় এই যে কালো অংশগুলো দেখাচ্ছে, এগুলো তাপমাত্রা কিছুটা কম হয়। খুব একটা কম হয় না যে একদম কমে গেছে, এরকম হয় না, কিন্তু কিছু একটা পরিমাণে কম হয়। ঠিক? তারপরে কি দেখো, সূর্যের অন্যান্য অংশের চেয়ে সৌর কলঙ্কের তাপ কিছুটা কম হয়। বললাম এটা। আণবিক শক্তি সৃষ্টি প্রক্রিয়ায় সূর্যের অনবরত হাইড্রোজেন থেকে হিলিয়াম এবং হিলিয়াম থেকে শক্তি তৈরি হচ্ছে। এই যে বললাম না, যে শক্তিটা তৈরি হচ্ছে, সূর্য একটা শক্তির উৎস বটে, সেই শক্তির উৎস কোনো শেষ হয়ে যাচ্ছে না। এটা কারণ কি? হিলিয়াম এবং এই আণবিক শক্তি সৃষ্টি প্রক্রিয়ায় সূর্যের অনবরত হাইড্রোজেন থেকে হিলিয়াম এবং হিলিয়াম থেকে শক্তি তৈরি করছে। ঠিক? সূর্য প্রায় 25 দিনে নিজের অক্ষের উপর একবার আবর্তন করে এবং বৃহৎ বৃত্তাকার পথে প্রায় 20 কোটি বছর ব্যবধানে আপন গ্যালাক্সির চারদিকে পরিক্রমণ করে।
এর কিছুটা ডাটা দিয়েছে, যে ডাটাগুলো আমাদের মনে রাখতে হবে। ডাটাগুলোকে সেরকমভাবে বোঝানোর কিছুই নেই। সূর্য প্রায় 25 দিনে নিজের অক্ষের উপর একবার আবর্তন করে, নিজ অক্ষের উপরে একবার আবর্তন করে, মানে নিজের চারদিকে একবার ঘুরতে সময় কত লাগে? 25 দিন সময় লাগে সূর্যের। ঠিক আছে, এটা পৃথিবীর কদিন লাগে? 24 ঘন্টা বা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। সেটা সূর্যের কদিন সময় লাগছে? 25 দিন সময় লাগছে। এবং যে সৌর পরিবার, সেই সৌর পরিবারের চারপাশে একবার ঘুরতে কত সময় লাগছে আরম্ভ করতে? 20 কোটি বছর। হিউজ টাইম। 20 কোটি বছর। আমরা 100 বছর বাঁচি না সাধারণত, 60-70 বছরে মরে যাচ্ছে, বা 100 বছরে ধরে নিচ্ছি আমি। 20 কোটি বছর মানে আমরা কতবার জন্ম নিলে যে দেখতে পাবো যে সূর্যটা একবার আবর্তন করেছে, তার শেষেই নেই, ঠিক তো? 20 কোটি বছর ব্যবধানে আপন গ্যালাক্সি চারদিকে একবার পরিক্রমণ করে। যে নিজের যে গ্যালাক্সি আছে সৌরজগতে, সেই গ্যালাক্সির চারদিকে একবার আবর্তন করতে কত সময় লাগছে? প্রায় 20 কোটি বছর। ঠিক, তাহলে এটা সম্বন্ধে, সূর্য সম্বন্ধে জানলাম। সূর্য সম্বন্ধে আরো কিছু জানার থাকে তোমাদের, অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদেরকে আরো কিছু নতুন কিছু জানাবো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে, সেইগুলো আমি সলভ করার চেষ্টা করব। এটা হচ্ছে সূর্য সম্বন্ধে আমরা জানলাম। এবার সৌরজগতের গ্রহদের কথা। এবার সৌরজগৎ, যে সূর্যকে নিয়ে যে আমরা, বা সূর্যের সঙ্গে যে আরো যে 8টা গ্রহ আছে, বা 8টা বা 9টা গ্রহে ধরে নিচ্ছি আমি, যে একটা বামন গ্রহ, সেই গ্রহগুলো সম্বন্ধে যে সমস্ত আমাদের জিনিসগুলো জানা দরকার, সেগুলো সম্বন্ধে আমরা জানবো। ঠিক, এর মধ্যে প্রথমে কি রয়েছে? আমাদের বুধ গ্রহ রয়েছে। প্রথম গ্রহ কি হচ্ছে? আমাদের বুধ। ঠিক আছে, তো এই বুধ গ্রহ কি হচ্ছে? বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। এটা আমরা সকলেই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি। বুধ হচ্ছে আমাদের সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। এটি হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ, এটা আমরা সবাই জানি। বুধের নাম সব থেকে প্রথম থেকে শুরু হয়, এবং বুধ হচ্ছে সূর্যের সব থেকে কাছের গ্রহ। ঠিক তো, বুধ হচ্ছে সৌরজগতের সব থেকে কাছের গ্রহ, নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার, এবং ব্যাস হচ্ছে এর 4850 কিলোমিটার। খুব একটা বড় ব্যাস নেই, কারণ আকারে ছোট, তার জন্য কি বলছে এর ব্যাসটা কত? 4850 কিলোমিটার, এবং এর দূরত্ব কত হচ্ছে? 5.8 কোটি কিলোমিটার সূর্য থেকে দূরত্ব। ঠিক আছে, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় কত লাগে? 88 দিন সময় লাগে। এবার আমরা যে আজকের যে পড়াটা পাবো, সেই ম্যাক্সিমাম পড়াটা কিন্তু ডাটা বেসড পড়া, বোঝানো সেরকম কিছু নেই। ডাটাগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেই ডাটাগুলো তোমরা নোটস করে নাও অবশ্যই, এবং ডাটাগুলো কালেক্ট করে নিয়ে নিজেদের মতন করে পড়ো এবং বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে কে? বুধ। এটি সূর্যের সবথেকে নিকটতম গ্রহ। এর গড় দূরত্ব কত সূর্য থেকে? 5.8 কোটি কিলোমিটার। এর ব্যাস কত হচ্ছে? 4850, মানে 4850 কিলোমিটার। ঠিক আছে, এটা কি হচ্ছে? সূর্যের একবার প্রদক্ষিণ করতে বুধের কতদিন সময় লাগে? 88 দিন সময় লাগে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের কত সময় লাগে? 88 সময় লাগে। কেন কম লাগছে এটা বুধের? এই বুধ দেখো, যে সূর্য যদি মাঝখানে থাকে, তাহলে বুধের যে দূরত্ব যেহেতু কম, সেহেতু যে এখান থেকে ব্যবধানটা সেটাও কম, তাহলে যে ব্যাসটা উৎপন্ন করবে সে ব্যাসটাও কম হবে, ফলে সময়টা কম প্রয়োজন হচ্ছে পৃথিবীর তুলনায়। পৃথিবী যেমন 365 দিন 5 ঘন্টা 38 মিনিট সময় লাগে তো, কিন্তু এর ক্ষেত্রে কত হচ্ছে? 88 দিন সময় লাগছে। 88 দিনটা এই 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড থেকে অবশ্যই কম ওঠে। কম লাগার কারণটা আমি বলে দিলাম তোমাদেরকে, যে বুধ হয়তো এখানে অবস্থান করছে, পৃথিবী হয়তো শুক্র, পৃথিবী হয়তো পৃথিবী এখানে অবস্থান করছে। হ্যাঁ, মাঝখানে আরো দুটো আছে, বুধ শুক্র পৃথিবী, মাঝখানে একটা আছে, সরি। ঠিক আছে, তো তাহলে এই যে ব্যবধানটা, এই ব্যবধান বুধের থেকে অনেকটা বেশি, তার জন্য অনেকটা দূর পথ অতিক্রম করতে হচ্ছে, তার জন্য পৃথিবীকে অনেকটা বেশি সময় লেগে যায় বুধের তুলনায়। নিজ অক্ষের চারিদিকে পাক খেতে বুধের 58 দিন 17 ঘন্টা সময় লাগে। কত লাগছে? 58 দিন 17 ঘন্টা সময় লাগছে। যেখানে পৃথিবীর কত সময় লাগে? পৃথিবীর সময় লাগে প্রায় কত? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড লাগে তো, বা 24 ঘন্টায় বলতে পারি আমরা। তাহলে কত? 58 দিন সময় লাগে। 58 দিন 17 ঘন্টা সময় লাগে। বুধের যে দিকটি সূর্যের দিকে থাকে, তার উষ্ণতা প্রায় 430 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব বেশি একটা উষ্ণতা। পৃথিবীর প্রায় গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে কত উষ্ণতা? প্রায় 430 ডিগ্রি সেন্টিগ্রেড। 430 ডিগ্রি সেন্টিগ্রেড এর উষ্ণতা উপরিভাগে, যে অংশটা সূর্যের কাছে মানে সামনের দিকে থাকে, ভাবা যাচ্ছে মানে কি এটা উষ্ণতা, কি পরিমাণ উষ্ণতা। এবং সূর্যের বিপরীত দিকে উষ্ণতা থাকে প্রায় -173 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং বিপরীত দিকে কি থাকে? -173 ডিগ্রি সেন্টিগ্রেড, -173 ডিগ্রি সেন্টিগ্রেড। সম্পূর্ণ একটা বিপরীত জিনিস ঘটনা ঘটছে না? একদিকে প্রচন্ড তাপ আর একদিকে প্রচন্ড শীত। এদিকে হচ্ছে কত? প্রায় 430 ডিগ্রি সেন্টিগ্রেড, অপর দিকে হচ্ছে 173 ডিগ্রি
সেন্টিগ্রেড, মানে সম্পূর্ণ দুদিকে দুটো বিপরীত ঘটনা দেখতে পাচ্ছি, এদিকে প্রচন্ড তাপ, এদিকে প্রচন্ড শীতল, ঠিক তো। উষ্ণতার বৈষম্যের কারণের জন্য বুধের প্রাণের অস্তিত্ব নেই। এই উষ্ণতার যে একটা বিশাল একটা বৈষম্য দেখতে পাচ্ছি আমরা, বিশাল একটা বৈষম্য দেখতে পাচ্ছি, তো এই বৈষম্যতার কারণে বুধের কোনো প্রাণের অস্তিত্ব নেই। এবার শুক্র গ্রহ, শুক্র গ্রহের মধ্যে আমরা কি কি দেখতে পাই? শুক্র গ্রহের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, শুক্র গ্রহটা হচ্ছে কি, আমরা 2 নম্বর গ্রহ জানি আমরা, বুধের পরে এই শুক্র গ্রহের অবস্থান দেখতে পাওয়া যায়। আমরা ভোরের আকাশে যে শুকতারা বা সন্ধ্যা তারা দেখতে পাই, তাকে নাম হচ্ছে কিন্তু শুক্র গ্রহ। এই শুকতারাই হচ্ছে আমাদের, আগের দিন কিন্তু শুকতারা সম্বন্ধে বা এই এই শুক্র গ্রহ সম্বন্ধে অনেক কিছু বলেছি আমরা, বলেছেন সন্ধ্যা তারা, সন্ধ্যার আকাশে যে সব থেকে উজ্জ্বল তারাটা সেটা হচ্ছে সন্ধ্যা তারা। তাহলে ভোরের আকাশে যে শুকতারা এবং সন্ধ্যার আকাশে যে সন্ধ্যা তারা দেখতে পাই আমরা, সেটাই হচ্ছে কিন্তু শুক্র গ্রহ। যে উজ্জ্বলতম আমরা নক্ষত্র মনে করি, সেই নক্ষত্র নয়, সেটা কিন্তু আসলে গ্রহ। সেটা কোন গ্রহ? শুক্র গ্রহ, ঠিক তো। বুধের পরেই শুক্রের অবস্থান। 2 নম্বর গ্রহ কি বললাম আমি? শুক্র গ্রহ। বুধ হচ্ছে প্রথম গ্রহ সূর্যের দূরত্ব অনুসারে, আর 2 নম্বর গ্রহ হচ্ছে কি? বুধ শুক্র গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 10.8 কোটি কিলোমিটার। কত? সূর্য থেকে যেখানে সূর্য হয়, তাহলে সূর্য থেকে এর দূরত্ব কত? 10.8 কোটি কিলোমিটার, ঠিক তো। সরি, কোটি কিলোমিটার, বুঝে যাচ্ছে? তাহলে সূর্য থেকে এর দূরত্ব অনেকটা, প্রায় 10.8 কোটি কিলোমিটার। 10.8 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে শুক্র গ্রহে 4.3 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, এবং পৃথিবী থেকে যে শুক্র গ্রহ দূরত্ব সেটা অবশ্যই কম হবে। বুধ শুক্র পৃথিবী, এখানে পৃথিবীর পরে, শুক্রের পরে পৃথিবী কোথাও এখানে অবস্থান করছে। তাহলে এখানে দূরত্বের কথা বললাম আমরা 4.3 কোটি কিলোমিটার। পৃথিবীর আয়তন ও ওজন প্রায় সমান হয় শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এটা আমরা আগেও শুনেছি, পড়াতে আমি 1-2 বার বলেছি যে শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। কেন? এই যে আকারটা অনেকটা পৃথিবীর মতন, এর যে ওজনটা সেটা অনেকটা পৃথিবীর মতন, এবং এর যে উষ্ণতার তারতম্য যদি পার্থক্য না থাকতো, তাহলে এর মধ্যেও প্রাণের অস্তিত্ব থাকা কিন্তু সম্ভব হতো। কিন্তু এখানে উষ্ণতার একটা পার্থক্য দেখতে পাওয়া যায়। সেই উষ্ণতার পার্থক্যের জন্য, এই উষ্ণতাটা প্রচন্ড টেম্পারেচারের জন্য এখানে প্রাণের অস্তিত্ব নেই। না হলে শুক্র গ্রহের মধ্যে হয়তো প্রাণের অস্তিত্ব দেখতে পাওয়া যেত। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? 225 দিন, প্রায় পৃথিবীর সমানেই, কাছাকাছি, খুব একটা পার্থক্য নেই অন্যদের তুলনায়, সময় লাগে। এটি সৌরজগতের উষ্ণতম গ্রহ। এটি সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ হচ্ছে কিন্তু এই শুক্র গ্রহ। কেন? এর উপরে যে কার্বন ডাইঅক্সাইড একটা লেয়ার রয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইড তাপ শোষণ করে রাখতে পারে। কার্বন ডাইঅক্সাইড তাপ করে শোষণ করার ক্ষমতা সব থেকে বেশি, তার জন্য এই শুক্র গ্রহের উষ্ণতা খুব বেশি দেখতে পাওয়া যায়। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণে বেশি থাকায়, উষ্ণতা বেশি, এই গ্রহের প্রাণের অস্তিত্ব নেই। তাহলে শুক্র গ্রহের মধ্যেও কিন্তু প্রাণের অস্তিত্ব নেই। এই গ্রহটি কিন্তু সব থেকে উষ্ণতম গ্রহ। এই গ্রহটি 2 নম্বর গ্রহ। এই গ্রহ পৃথিবী থেকে দূরত্ব খুব একটা বেশি নয়, কম। এই গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, কারণ আকার আয়তন অনেকটা পৃথিবীর মতো। এই গ্রহের উষ্ণতা প্রায় 465 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো এখানে মনে রাখার বিষয়। এই টপিকটা সম্বন্ধে মনে রাখার বিষয়গুলো হচ্ছে এগুলো। নেক্সট পরেরটাতে যাওয়া যাক। পৃথিবী সম্বন্ধে আর তোমাদেরকে নতুন করে কি বলবো, তোমরা সকলে জানো পৃথিবী সম্বন্ধে। আমরা এর আগের ক্লাসগুলোতে অনেক কিছু আলোচনা করেছি, এবং পৃথিবী সম্বন্ধে তোমরা ওই প্লাস ছোট থেকে অনেক কিছু পড়ে আসছো, জানাচ্ছো, এবং যেখানে বসবাস করছো সেটা সম্বন্ধে অনেক কিছুই জানা আছে। কিন্তু এই পৃথিবী সম্বন্ধে কিছু ডাটা আছে, সেই ডাটাগুলো আমরা জেনে নিই ভালোভাবে। এটা হচ্ছে আমাদের পৃথিবী কিন্তু নীল গ্রহ বলা হয়। কেন? মহাকাশ থেকে পৃথিবী দেখতে অনেকটা নীল রঙের মনে হয়, তার জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পৃথিবীর সূর্যের 3য় নিকটতম গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী, ঠিক আছে। পৃথিবী সূর্যের 3য় নিকটতম গ্রহ। সর্বপ্রথম কোপারনিকাস পৃথিবীকে গ্রহ বলে চিহ্নিত করেছেন। তাহলে পৃথিবী যেটা গ্রহ, সেটা প্রথম কে উল্লেখ করেছেন? কোপারনিকাস, ঠিক আছে। পৃথিবী নীল গ্রহ বলা হয়। পৃথিবী নীল গ্রহ কেন বলা হয়? কারণ পৃথিবীকে মহাকাশ থেকে অনেকটা নীল রঙের দেখায়, তার জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবীর 3য় নম্বর যে গ্রহ, তার এর দূরত্বটা কিন্তু ওই দুটো গ্রহ থেকে একটু বেশি। এর কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার এর দূরত্ব, ঠিক আছে। এর ব্যাস হচ্ছে কত? 12,667। পৃথিবীর যে ব্যাস এই প্রান্ত থেকে এই প্রান্ত কত হচ্ছে? 12,667।
এটা হচ্ছে পৃথিবীর ব্যাস। এই পৃথিবীর এই ব্যাসটা আমরা বলতে পারি অন্যান্য যে দুটো গ্রহ আমরা পেলাম এটা অনেকটা কিন্তু এই শুক্র গ্রহের সঙ্গে একটা মেল দেখতে পাওয়া যায়, কারণ পৃথিবীর যে আকার আয়তন এটা শুক্র গ্রহের সঙ্গে একটা মেল ছিল বলেই আমরা শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলেছিলাম। ঠিক আছে, এরপরে তো কি হয়েছে, পৃথিবীর যে আবর্তন সময়, পৃথিবীর যে নিজের অক্ষের চারদিকে একবার ঘুরতে সময় লাগে কত, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এটা কিন্তু আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করার সময় বলেছিলাম যে পৃথিবীকে একবার আবর্তন করতে কত সময় লাগে। পৃথিবীর নিজের অক্ষ বলতে এই এক প্রান্ত যদি আমি এই একটাকে এখানে 0 ডিগ্রি ধরে নিই, তাহলে এই প্রান্তটা আবার আমার সামনে আসতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় নেবে। এবং সূর্যের চারপাশে একবার পরিক্রমণ করতে কত লাগে সময় লাগে, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটা হচ্ছে পৃথিবীর আবর্তন বেগ, ওটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ বেগ। আবর্তন বেগটা কোনটা, যেটা পৃথিবী নিজে একবার অক্ষের চারপাশে আবর্তন হচ্ছে, সেটা যে পৃথিবীর আবর্তন বেগ। আর পৃথিবীর পরিক্রমণ বেগ কোনটা, যেটা পৃথিবী সূর্যের চারপাশে একবার পরিক্রমণ করছে। তাহলে এই সময়টা আমরা মনে রাখতে হবে আমাদের, কত বললাম, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এটা কি হচ্ছে পৃথিবীর আবর্তন করতে সময় লাগছে, এটাকে পৃথিবীর আবর্তন বেগও বলা হয়। আর বললাম যেটা আমি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই 46 বা 47 এটা অনেক জায়গায় অনেক রকম দেওয়া থাকে, অনেক বই 46 অনেক বই 47 থাকে, এটা তোমরা দেখে নিতে পারো। এটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ বেগ, মানে সূর্যকে পরিক্রমণ করতে এই সময়টা পৃথিবী নেয়। একটা সূর্যকে মাঝখানে রেখে সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবী এই সময়টা ব্যয় করছে। পৃথিবীর গড় উষ্ণতা কত, তোমাদের আগেও বলেছি আমি আলোচনার সময়, পৃথিবীর গড় উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা খুবই মানানসই উষ্ণতা। এই মানানসই উষ্ণতার জন্য পৃথিবীর মধ্যে একমাত্র সৌরজগতের যে সমস্ত গ্রহগুলো আছে তার মধ্যে এই পৃথিবীর মধ্যে প্রাণের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। তার প্রধান কারণ কি, এই উষ্ণতাটা। কত উষ্ণতা, প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 15 ডিগ্রি সেন্টিগ্রেড তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা যে শুনলাম কালে আমাদের এই এলাকায় কোথাও 17 ডিগ্রি ছিল, কোথাও মরুভূমিতে কোথাও দেখতে পাওয়া যায় 40 ডিগ্রি, কোথাও যেখানে শীত সেখানে -30 ডিগ্রি। এই 15 ডিগ্রিটা কিন্তু পৃথিবীর গড় উষ্ণতা। পৃথিবী যদি পুরো পৃথিবীটা ধরি, এই পৃথিবী পুরো এলাকার যে উষ্ণতা, সেই উষ্ণতাটাকে যদি আমি মোট ধরে নিয়ে যে গড় করা হয়, সেই গড় উষ্ণতা কত হবে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু আদৌ তোমাদের এলাকা বা আমাদের এলাকা বা মরুভূমি বা হিমমণ্ডল এসব কিছু নয়। ঠিক আছে, এই এলাকার এই পৃথিবীর যে উষ্ণতাটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটা হচ্ছে পৃথিবীর টোটাল যে এরিয়া, সেই টোটাল এরিয়ার যে গড় উষ্ণতা, সেই উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবী পুরো গোল নয়, এটা আমরা আগেও আলোচনা করেছি। পৃথিবী একটা হচ্ছে অভিগত গোলক, বা অভিগত গোলকও বলতে পারি না। পৃথিবীর একটা নির্দিষ্ট আকার রয়েছে, সেই আকারটা কি বলা হয়, জিওড বলা হয়। বলা হয়েছে তো, পৃথিবী বলেছিলাম কি, কোথাও হিমালয় পর্বত রয়েছে, কোথাও এটা মুছে নি করছে একটু, কোথাও কি রয়েছে, সুউচ্চ হিমালয় পর্বত রয়েছে, কোথাও আবার মারিয়ানা খাদ রয়েছে, কোথাও আবার কি রয়েছে, মালভূমি রয়েছে, কোথাও সমভূমি রয়েছে। এইরকম একটা আকার ধারণ করবে যদি পৃথিবী ধরা হয়, তো হয় না। পৃথিবী হিমালয় পর্বত, যদি এটা সমভূমি ধরি, সমভূমি থেকে হিমালয় পর্বত খুব একটা উচ্চতা রয়েছে 8848 মিটার। এখানে রয়েছে মারিয়ানা খাদ, পৃথিবীর সব থেকে গভীরতম খাদ। এখানে পৃথিবীর অনেক নিচে চলে গেছে। তাহলে আমরা কিভাবে বলতে পারি যেখানে একটা কোথাও গভীরতম খাদ আছে, কোথাও পৃথিবীর গভীরতম পর্বত শৃঙ্গ রয়েছে, পাহাড় রয়েছে, মালভূমি রয়েছে, তাহলে সেটা আমরা গোল বলতে পারি কি না। কিন্তু এখানে যেমন এখানে সমুদ্রের জল দ্বারা আবৃত রয়েছে, এটা বরফ দ্বারা আবৃত রয়েছে, এখানে কিছু কিছু পাহাড় রয়েছে। এই যে একটা আকার ধারণ করেছে, সেই আকারটাকে আমরা জিওড বলি। বাইরে থেকে দেখলে সেটা অনেকটা গোল মনে হলো, সেটা আদৌ গোল নয় কিন্তু। ঠিক আছে, তাহলে সেই আকার সম্বন্ধে আমি তোমাদের সঙ্গে আগেও আলোচনা করেছিলাম। এই আকারটার নাম কি দিয়েছিল, জিওড। তাহলে পৃথিবী পুরোপুরো গোল নয়, তার উপরিভাগ দক্ষিণ দিকটা কিছুটা চাপা এবং পূর্ব দিক পশ্চিম দিক কিছুটা স্ফীত। এরূপ আকৃতিকে অভিগত গোলক বলে, যেটা আমরা সহজ ভাষায় অভিগত গোলক বলে পার করে দিই, কিন্তু অভিগত গোলকও সেটা নয়, সেটার নামটা হচ্ছিল কি, জিওড। ঠিক তো। স্বাভাবিক উষ্ণতা, জল, অক্সিজেন অস্তিত্ব থাকার কারণে পৃথিবীর মধ্যে একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। আমাদের যে বেঁচে থাকার রসদ, সেই রসদগুলো কি কি রয়েছে, একটা উষ্ণতা বটে অবশ্যই, একটা খাদ্য বটে, একটা অক্সিজেন বটে। তো সেই সমস্ত রসদগুলো সমস্ত কিছুই আমাদের পৃথিবীর মধ্যে অবস্থান করছে, তার জন্য পৃথিবীর মধ্যে প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাহলে পৃথিবী হলো এটা। 3 নম্বর গ্রহটা সম্বন্ধে আমাদের ক্লিয়ার হলো। পরবর্তী গ্রহ সম্বন্ধে যাব। পরবর্তী গ্রহ হচ্ছে কি, মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ সম্বন্ধে যদি তোমাদেরকে আমি আলোচনা করি, তাহলে মঙ্গল গ্রহ কি হচ্ছে, এর রংটা কিন্তু অনেকটা লাল রঙের। ঠিক আছে, এই লাল রঙের গ্রহটা কি বলা হয়, মঙ্গল গ্রহ বলা হচ্ছে। এই লাল রঙের গ্রহটা লাল রং হওয়ার কারণ কি হচ্ছে, এর লাল রং গ্রহটা
লাল রং হওয়ার আগে জানবো যে এটি কত নম্বর গ্রহ পড়ে আমাদের পৃথিবী, এই সৌরজগতের সৌর পরিবারের 4র্থতম গ্রহ, ঠিক তো? প্রথমে রয়েছে আমাদের বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে এসছে আমাদের এই মঙ্গল গ্রহ। তাহলে এই যে মঙ্গল গ্রহ, এই মঙ্গল গ্রহের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটা হচ্ছে পৃথিবীর সৌর যে পরিবারে, সেই সৌর পরিবারে 4র্থতম গ্রহ। এটি পৃথিবীর নিকটতম গ্রহ। আমি আগে বললাম যে আজকের যে টপিকটা সেটা পুরোটাই ডাটা বেসড টপিক, বেশি বোঝার কিছু নেই, শুধুমাত্র ডাটাগুলো আমাদের কালেক্ট করতে হবে এবং সেগুলো তোমরা নোট করে নিয়ে এগুলো পড়তে হবে, কারণ এটা বোঝানোর কিছু থাকবে এখানে, বেশি খুবই কম বোঝানোর আছে। যে জিনিসগুলো বোঝানোর সেগুলো তোমাকে বুঝিয়ে দিচ্ছি, বাকি যে জিনিসগুলো সেগুলো ম্যাক্সিমামই ডাটা বেস। তো এখানে ডাটা কি পেলাম একটা, যেটা হচ্ছে 4র্থতম গ্রহ, এবং এটা কি হচ্ছে পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ বলতে পারি এটাকে। মানে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হচ্ছে কে? মঙ্গল, ঠিক তো? এই গ্রহ ভূপৃষ্ঠের প্রচুর লোহা ফেরাস অক্সাইড উপস্থিতির জন্য এর উপরিভাগটা কি হয়, অনেকটা লাল রঙের দেখায়। কি কি বললাম বলতো? লোহা এবং ফেরাস অক্সাইড। লোহা বা ফেরাস অক্সাইড, ফেরাস অক্সাইড হচ্ছে লোহার, যেটা বললাম এফি বলি আমরা, বলি তো এফি চিহ্ন বটে ফেরাস অক্সাইড, লোহারই। তো এই ফেরাস বা লোহা, ফেরাস অক্সাইড বা লোহার প্রচুর একটা আস্তরণ রয়েছে এই মঙ্গল গ্রহের উপরে। তার জন্য এই গ্রহটার রংটা কিরকম, অনেকটা লাল রঙের, তাই জন্য এটাকে লাল গ্রহ বলা হয়। কি গ্রহ বলা হয়? লাল গ্রহ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা ডাটা পেলাম যে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। কেন বলা হয়? কারণ এটার ওপরের ভাগে কি রয়েছে, প্রচুর পরিমাণে লোহা বা ফেরাস অক্সাইড অবস্থান করে। এই গ্রহের রং হয় লাল, এই জন্য এই গ্রহকে লাল গ্রহ বলা হয়। সূর্য থেকে এর দূরত্ব কত? 22.8 কোটি কিলোমিটার। পৃথিবীর দূরত্ব কত পেলাম? 15 কোটি কিলোমিটার। এর দূরত্ব কত পাচ্ছি? 22.8 কোটি কিলোমিটার। তোমরা বললাম যে দূরত্বগুলো কিভাবে হচ্ছে, পৃথিবী থেকে যার কক্ষপথটা যত দূরে অবস্থান করছে, এবার বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তাহলে এইভাবে দূরত্বগুলো অবস্থান করছে। তাহলে এর আবর্তন করতেও বেশি সময় লাগবে। পৃথিবী একবার, যে পৃথিবীর যে সময়টা নেবে, এটার এই যে বৃত্তটা উৎপন্ন করবে সেই বৃত্তটা ছোট হবে, তারপরে যে বৃত্তটা উৎপন্ন করেছে এত ছোট হবে, বুধের বৃত্তটা আরো ছোট হবে। তাহলে এইভাবে যে মঙ্গল যে আবর্তন করছে এটা অবশ্যই পৃথিবী থেকে বেশি সময় নেবে। তাহলে এইভাবে কোশ্চেন পড়ে কিন্তু, যে কে আবর্তন করতে পৃথিবীর থেকে, পৃথিবীর আবর্তন কালটা বেশি হবে না মঙ্গলের আবর্তন কালটা বেশি হবে, এই পরিক্রমণ কালটা। তাহলে কার পরিক্রমণ কালটা বেশি হবে? মঙ্গলের, যেহেতু এর যে ব্যাসটা মানে বৃত্তটা উৎপন্ন করছে মঙ্গল, সেটা পৃথিবীর তুলনায় অনেক বেশি, ঠিক তো? তাহলে কি বললাম এখানে, যে পৃথিবী সূর্য থেকে মঙ্গলের দূরত্ব কত? 22.8 কোটি কিলোমিটার। এবার কিছু পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে 7.7 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব কত? 7.7। এটা যদিও অতটা ইম্পর্টেন্ট নয় এই জিনিসগুলো, কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, এগুলা তোমরা নোট করে রাখতে পারো, ঠিক? সূর্যের চারদিকে একবার ঘুরতে আসতে মঙ্গলের সময় নেয় কত? 687 দিন সময় লাগে। এই সময়টা ব্যয় করে। সূর্যের চারদিকে একবার মঙ্গল আবর্তন করতে সময় নিচ্ছে 687 দিন, এবং নিজের চারদিকে একবার ঘুরতে গেলে 24 ঘন্টা 37 মিনিট, প্রায় পৃথিবীর মতো নেই। 24 ঘন্টা 37 মিনিট নিজ অক্ষের চারপাশে একবার আবর্তন করতে সময় লাগছে। নিজ অক্ষরে বলতে নিজের চারদিকে একবার আবর্তন করছে। কত সময় নিচ্ছে? 24 ঘন্টা 37 মিনিট। এই গ্রহের উষ্ণতা কম, -23 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমার ছোটবেলায় কিন্তু আমাদের একটা ধারণা ছিল, যখন ক্লাস 4-5-এ পড়েছিলাম, যখন বলতো যে মঙ্গল গ্রহ লাল রঙের গ্রহ, মানে কি মনে করেন লাল রঙের গ্রহ হয়তো দমে উত্তপ্ত বটে, অনেকটা উত্তপ্ত, তার জন্য লাল দেখায়। কারণ আমাদের একটা ধারণা কি রয়েছে যে লাল রং মানে ডেঞ্জার জিনিস, ওটা উত্তপ্ত খুব বেশি হলে লাল লাল হবে। কিন্তু লাল রঙের আসল কারণটা কি হচ্ছে, আমাদের ফেরাস অক্সাইড মানে লোহার আস্তরণ। কিন্তু এর উষ্ণতা খুবই কম, মঙ্গল গ্রহের উষ্ণতা খুবই কম। কত? -23 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু মনে রাখার একটা জিনিস বটে, যে মঙ্গল গ্রহের উষ্ণতা কিরকম, মঙ্গল গ্রহের উষ্ণতা খুবই কম, -23 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়। মঙ্গল গ্রহে এখনো পর্যন্ত প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি, তবে এখানে ভৌম জলের সন্ধান পাওয়া গেছে। মঙ্গল গ্রহে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি, একমাত্র বলতে গেলে কোনো গ্রহের মধ্যেই অস্তিত্ব পাওয়া যায়নি, কিন্তু এই মঙ্গল গ্রহের মধ্যে শুধুমাত্র একটা গ্রহ যেখানে জলের অস্তিত্ব পাওয়া গেছে। পৃথিবীর পরে যদি কোনো গ্রহের মধ্যে কিছু একটা সন্ধান পাওয়া গেছে, সেটা হচ্ছে মঙ্গল গ্রহ, যেখানে কি পাওয়া গেছে? জলের সন্ধান। সেটা কিন্তু ভারতেরই এটা আবিষ্কৃত, যে ভারতে আবিষ্কার করেছে যে মঙ্গল গ্রহের মধ্যে জলের অবস্থান রয়েছে, ঠিক? তাহলে চলো মঙ্গল গ্রহ সম্বন্ধে আমার জানা হলো। যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে এই গ্রহগুলোর সম্বন্ধে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাদের যে কোয়ারিগুলো সেটা সলভ করার চেষ্টা করব, ঠিক? আমি যতটা পাচ্ছি ডাটা বেসড যে জিনিসগুলো, ডাটাগুলো তোমাকে দেওয়ার চেষ্টা করছি এখান থেকে।
এরপর কি রয়েছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ সম্বন্ধে আমরা কি জানি? এটা কত নম্বর গ্রহ? প্রথম পেলাম বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে হচ্ছে বৃহস্পতি, মানে 4 নম্বর গ্রহ। এটা কিছু কি পৃথিবীর থেকে এটা দূরত্ব খুব একটা বেশি না হলে পৃথিবীর থেকে আকারে কিন্তু এই গ্রহটা অনেকটা বড়। এটা হচ্ছে সৌরজগতের সব থেকে বড় গ্রহ। সৌরজগতের সব থেকে বড় গ্রহকে এই বৃহস্পতি। এর ব্যাস কত? প্রায় 1,42,800 কিলোমিটার। সব থেকে বড় যতগুলো আমরা এখন শুনলাম, যতগুলো জানলাম, তার থেকে সব থেকে বেশি কার হচ্ছে এই বৃহস্পতির ব্যাস। ব্যাস বলতে কি বুঝছে? এই প্রান্ত থেকে এই প্রান্তর মধ্যে দূরত্ব মাঝ বরাবর। ঠিক আছে, যে সব থেকে বড় আমরা রেখাটা টানতে পারি কোনো একটা বৃত্তের মধ্যে, সেই বৃত্তের হচ্ছে তার ব্যাস। এখান থেকে ব্যাসার্ধ বলা হয়, এটা বলা, যারা যারা তোমরা অঙ্ক করো তারা জানো ব্যাস সম্বন্ধে। তাহলে এই ব্যাসটা কত বড়? সব থেকে বড়। কত কিলোমিটার? প্রায় 1,42,800 কিলোমিটার। আয়তন কত? পৃথিবীর চেয়ে প্রায় 13 লক্ষ গুণ বড়, মানে 1,300 গুণ বড়। 13 লক্ষ গুণ ভুল বললাম, 13 লক্ষ গুণ হচ্ছে ওই সূর্যটা বলে দিলাম। 13 লক্ষ গুণ নয়, 1,300 গুণ বড়। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 77.8 কোটি কিলোমিটার। এই বৃহস্পতি গ্রহের দূরত্ব কত? 77.8 কোটি কিলোমিটার হচ্ছে সূর্য থেকে, এই সূর্য থেকে দূরত্ব। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির প্রায় 12 বছর সময় লেগে যায়। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় 12টা বছর সময় নিয়ে নিচ্ছে। কে নিয়ে নিচ্ছে? বৃহস্পতি। নিজ অক্ষকে পাক খেতে এর সময় লাগে মাত্র 9 ঘন্টা 53 মিনিট। নিজ অক্ষের চারপাশে একবার পাক খেতে সময় লেগেছে কত? 9 ঘন্টা 53 মিনিট। এর পৃষ্ঠদেশের উষ্ণতা প্রায় -150 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাও একটা শীতলতম গ্রহ বলতে পারি আমি। এখানের উষ্ণতাও, এটা উষ্ণতাও খুবই কম। কত? -150 ডিগ্রি সেন্টিগ্রেড এর উষ্ণতা। -150 ডিগ্রি সেন্টিগ্রেড কার? এর পৃষ্ঠদেশের উষ্ণতা বৃহস্পতি গ্রহের। ঠিক, তাহলে বৃহস্পতি গ্রহের শীতলতম গ্রহ। এই গ্রহকে ঘিরে লাল, হলুদ, খয়েরি প্রভৃতি রং এর দাগ রয়েছে। এই দাগ ঘূর্ণাবর্তনের ফলে সৃষ্টি হয়েছে। এই গ্রহের প্রাণের অস্তিত্ব নেই। এর মধ্যে লাল, খয়েরি, হলুদ বিভিন্ন রকমের রং বা ছাপ দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে ঘূর্ণন গতির ফলে। এক সময় সূর্যের একটা অংশ ছিল, সূর্য থেকে ভিন্ন হওয়ার পরে এই গ্রহগুলো সৃষ্টি হয়েছে। তারপরে যখন ঘূর্ণন হয়েছে তখন এই রংগুলো ওর গায়ের মধ্যে বা ছাপ কেটেছিল বা সৃষ্টি হয়েছিল। ঠিক, এরপরে কি রয়েছে আমাদের? শনি গ্রহ বা স্যাটার্ন, নাকি? এইখান থেকে বার হচ্ছে শনি গ্রহ। এই শনি গ্রহ সম্বন্ধে আমাদের কি জানা আছে? শনি গ্রহ সম্বন্ধে দেখা যাক। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। প্রথম বললাম বৃহস্পতি, তারপরে হচ্ছে শনি। মানে যে সে বললাম অন্তর্ভাগী গ্রহগুলো, অন্তর্ভাগী গ্রহগুলো কিন্তু আয়তনে খুব ছোট ছিল। বহির্ভাগের গ্রহগুলো কিন্তু আয়তনে অনেক বড় বড়। যেমন বললাম বৃহস্পতি পাইলাম, তারপরে পাইলাম শনি। এই সৌরজগতের উজ্জ্বল এবং সুন্দরতম গ্রহ। এটা হচ্ছে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ। সৌরজগতের সবথেকে উজ্জ্বলতম গ্রহকে শনি, এবং সবথেকে সুন্দরতম গ্রহ হচ্ছে শনি। সুন্দরতম গ্রহ কেন? এর গ্রহটা বলয় দেখতে পাওয়া যায়। এই গ্রহটার মধ্যে বলয় দেখতে পাওয়া যায়, এখানে দেখতে খুব সুন্দর। ঠিক আছে, তাহলে শনি গ্রহ হচ্ছে সব থেকে সুন্দরতম গ্রহ। ঠিক আছে, এটি গ্যাসের তৈরি একটা বিশাল গোলক। হাইড্রোজেন গ্যাস বেশি পরিমাণে থাকে। সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? হাইড্রোজেন গ্যাস থাকে। এটা হচ্ছে এই শনি গ্রহটা পুরোটাই গ্যাসের তৈরি একটা পিণ্ড। এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে কে থাকে? হাইড্রোজেন গ্যাস থাকে। এছাড়াও হিলিয়াম, মিথেন, অ্যামোনিয়ার অস্তিত্ব রয়েছে। হিলিয়াম, মিথেন এবং অ্যামোনিয়ার অস্তিত্ব রয়েছে। কার মধ্যে রয়েছে? এই শনি গ্রহের মধ্যে রয়েছে। সূর্যের চারদিকে ঘুরে আসতে শনির 29 বছর 5 মাস সময় লাগে। কত? 29 বছর 5 মাস সময় লাগছে। কার চারদিকে ঘুরতে? এই সূর্যের চারদিকে ঘুরতে কার সময় লাগছে? শনি গ্রহের। কত বললাম? 29 বছর, 29 বছর 5 মাস, 5 মাস সময় নিচ্ছে। কে সময় নিচ্ছে? শনি গ্রহ। কার চারপাশে ঘুরতে? একবার সূর্যের চারপাশে একবার ঘুরতে। নিজ অক্ষে প্রতি 10 ঘন্টা 40 মিনিটে একবার আবর্তন করে। নিজ অক্ষে, আর নিজের চারপাশে একবার ঘুরতে সময় কত নেয়? 10 ঘন্টা 40 মিনিট সময় নিচ্ছে। গড় উষ্ণতা কত? -184 ডিগ্রি সেন্টিগ্রেড। এর গড় উষ্ণতা কত? -184 ডিগ্রি সেন্টিগ্রেড। মাইনাস কিন্তু, হ্যাঁ, -184 ডিগ্রি সেন্টিগ্রেড। এর উষ্ণতা খুবই কম, শীতলতম গ্রহের মধ্যে পড়ছে। এর 3টি বলয় রয়েছে। এর কটা বলয় রয়েছে? 3টি বলয় রয়েছে। 1টা, 2টা, 3টা। ঠিক আছে, প্রধানত গ্যাসীয় উপাদান ও গ্রহ পুঞ্জীভূত হয়ে
বলয়ের সৃষ্টি করেছে গ্রহাণু পুঞ্জীভূত হয়ে। গ্যাসীয় উপাদান, যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে সেই গ্যাসীয় উপাদানগুলো এবং গ্রহাণুপুঞ্জ, গ্রহাণুগুলো পুঞ্জীভূত হয়ে, গ্রহাণু বলতে কোনগুলো, গ্রহের যে অংশগুলো ছিটকে পড়ে যায় গ্রহের থেকে বার হয়ে, গ্রহের কিছু অংশ থাকে তো যেগুলো ছিটকে পার হয়ে যায়, সেই গ্রহাণু অংশগুলো থেকে গ্রহাণুপুঞ্জ একসঙ্গে জমাট বেঁধে কি হয়েছে, এই বলয়গুলো সৃষ্টি করেছে। এই গ্রহের প্রাণের অস্তিত্ব নেই, কোন গ্রহের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রাণের অস্তিত্ব নেই, শুধুমাত্র পৃথিবীর মধ্যে দেখতে পেয়েছি, আর মঙ্গল গ্রহের মধ্যে জলের অস্তিত্ব পেয়েছি। বাকি সমস্ত গ্রহের মধ্যে কি হয়েছে, প্রাণের অস্তিত্ব নেই। ঠিক। ইউরেনাস, নেপচুন আর প্লুটো। ইউরেনাস পেলাম। ইউরেনাসের কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, ইউরেনাসের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি পড়ে। ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। ইউরেনাস হচ্ছে কি, সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহকে ইউরেনাস। এই গ্রহটি দেখতে কিছুটা সবুজ রঙের, তাহলে সবুজ গ্রহের মধ্যে কে পড়ছে, আমাদের ইউরেনাস পড়ছে। ঠিক তো। এই গ্রহ সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক আছে। সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে 84 বছর। সূর্যকে প্রদক্ষিণ করতে সময় কত আছে, 84 বছর। নিজের চারদিকে ঘুরতে সময় নেয় প্রায় 17 দিন। গ্রহটি গড় উষ্ণতা -216°C। এটি সূর্যের থেকে খুব দূরে অবস্থিত হওয়ায় উষ্ণতা খুব কম থাকে। এটি শীতলতম গ্রহ। তাহলে এইখানে এই বৈশিষ্ট্য কি পাচ্ছি আমরা, এটি তৃতীয় বৃহত্তম গ্রহ। ইউরেনাস হচ্ছে পৃথিবী সৌর পরিবারের তৃতীয় বৃহত্তম গ্রহ। এর রং কিরকম, সবুজ, এবং এটি হচ্ছে শীতলতম গ্রহ। এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য, এগুলো আমাদের মনে রাখলেই চলবে শনি গ্রহ, ইউরেনাস গ্রহ সম্বন্ধে। ইউরেনাসের রং কেমন, সবুজ। ইউরেনাস হচ্ছে তৃতীয় বৃহত্তম গ্রহ। এর শীতলতম গ্রহ বলতে পারি এটাকে, আমাদের সৌর পরিবারের সবথেকে শীতলতম গ্রহকে এই ইউরেনাস। ঠিক তো। বেশ, এরপর কি দেবে, ইউরেনাস। নেপচুন সম্বন্ধে জানবো এবার আমরা। নেপচুনের সম্বন্ধে কি বলা হয়েছে, নেপচুন হচ্ছে সূর্য থেকে দূরত্ব কত, 8 নম্বরে আছে আমাদের। এই গ্রহটা 8 নম্বরে আছে, অষ্টম স্থান রয়েছে। ঠিক আছে। এই রং কেন, সবুজ রঙের, এর রঙও সবুজ রঙের। এইটা কত, এই সূর্য থেকে দূরত্ব প্রায় 450 কোটি কিলোমিটার। এখানে সূর্যের আলো ও তাপ খুব কম, প্রায় 72টি পৃথিবীর সমান। এর আয়তন কত, এর আয়তন খুব বড়, প্রায় 72টি পৃথিবীর সমান। সূর্যের চারদিকে পরিক্রমা করতে সময় নেয় প্রায় 165 বছর। সূর্যের চারপাশে একবার ঘুরতে কত সময় নিচ্ছে, প্রায় 165 বছর। নিজের অক্ষের চারদিকে ঘুরে আসতে সময় নিচ্ছে প্রায় 16 ঘন্টা। নিজের অক্ষের চারপাশে একবার ঘুরতে সময় নিচ্ছে কত, 16 ঘন্টা। এর গড় উষ্ণতা কত, -214°C। এই গ্রহে প্রাণের অস্তিত্ব নেই। তাহলে এখানে সম্বন্ধে আমরা সেরকম কিছু ডাটা পাচ্ছি আমরা, কিন্তু পাচ্ছি আমি অষ্টম গ্রহ হচ্ছে এটা, এবং সূর্যের এই রং কিরকম, সবুজ রঙের হয়, এবং এটা কত, 72টি পৃথিবীর সমান এটার আকার। ঠিক। নেক্সট দেখা যাক এবার কি পাচ্ছি আমরা। নেক্সট পাচ্ছি আমরা প্লুটো। এর সম্বন্ধে কিছু আমাদের জানা আছে, এই সম্বন্ধে কিছু জানা আছে এবং কিছু বোঝার আছে, আমরা এর সম্বন্ধে জানাবো। যেগুলো সম্বন্ধে ডাটা দেওয়া ছিল আমরা ডাটা দিয়েছি, কিন্তু এর সম্বন্ধে কিছুটা বোঝাবার আছে। দেখো, এটা হচ্ছে প্লুটো হচ্ছে সৌরজগতের 9ম গ্রহ। ঠিক, এটা জানলাম আমরা। 2006 সালে জ্যোতির্বিজ্ঞানী প্লুটোকে বামন গ্রহ বলে পরিচয় দিয়েছে। বামন গ্রহ কোনটা, এখানে বোঝার আছে, দেখো বুঝো। বামন গ্রহ হচ্ছে কোনটা, আমরা জানি প্রতিটা গ্রহ নিজের অক্ষের চারপাশে ঘুরছে এবং একটা কক্ষপথ ধরে ঘুরছে। যে সমস্ত গ্রহগুলি নিজের কক্ষপথে অন্য কোনো গ্রহাণুপুঞ্জ বা অন্য কোনো মহাজাগতিক বস্তু এলে সেটাকে সরাবার ক্ষমতা নাই, তাদেরকে বলা হয় উপগ্রহ। কি বললাম, যে সমস্ত গ্রহের মধ্যে নিজের কক্ষপথে চলে আসা কোন রকম মহাজাগতিক বস্তুকে সরানোর ক্ষমতা নাই, তাদেরকে কি বলা হয়, বামন গ্রহ বলে। শুধুমাত্র আকারের জন্য বামন গ্রহ বলা হয় নাই প্লুটোকে, প্লুটোর মধ্যে এই ক্ষমতাটা না, তার জন্য প্লুটোকে বামন গ্রহ বলছি। নাহলে বুধও কিন্তু আকারে খুব ছোট, প্লুটোর তুলনায় একটু বড়, কিন্তু আকারে ছোট। কিন্তু বুধকে কিন্তু বামন গ্রহ বলা হয় না। বুধ হচ্ছে আমাদের সৌরজগতের প্রথম গ্রহ। ঠিক আছে। প্লুটোকে এই জন্য বামন গ্রহ বলা হচ্ছে। কবে বলা হয়েছে, 2006 সালে বলা হয়েছে প্লুটোকে বামন গ্রহ। তার আগে পর্যন্ত কিন্তু আমরা 9 নবগ্রহ বলেই জানতাম যে 9টা গ্রহ আছে। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 591 কোটি কিলোমিটার। এই গ্রহ পাথরের তৈরি। সূর্যের চারদিকে ঘুরে আসতে প্লুটোর 284 বছর সময় লাগে। সূর্য থেকে দূরত্ব অবস্থিত হওয়ার এই গ্রহের তাপমাত্রা খুব কম, প্রায় 230°C। সূর্য থেকে সব থেকে দূরে এই গ্রহটা অবস্থান করছে, তাহলে অবশ্যই আমাদের ভেবে নিতে হবে যে এর তাপমাত্রা কম হবেই। এখান থেকে জানার মতন কি পেলাম, যে প্লুটো হচ্ছে আমাদের একটা বামন গ্রহ, যাকে কবে ঘোষণা করা হয়েছে, 2006 সালে ঘোষণা করেছে। এটা হচ্ছে আমাদের 9ম গ্রহ, 9 নম্বর গ্রহ বলতে পারি। এই প্লুটো গ্রহটা পুরোটাই পাথরের তৈরি। ঠিক। নেক্সট দেখা যাক উপগ্রহ। এবার উপগ্রহ কাকে বলবো, এখানে বোঝার জিনিস আছে, এখানে আমি তোমাদেরকে বোঝাবো। বোঝার জিনিস কি আছে, বামন গ্রহ, বামন গ্রহ উপগ্রহ কাদের বলে।
আমরা জানি সূর্যের চারদিকে যারা ঘুরছে তারা হচ্ছে গ্রহ, এবং গ্রহের চারদিকে যারা ঘুরছে তারা হচ্ছে উপগ্রহ। তাহলে কি, যে সকল জ্যোতিষ্ক গ্রহের আকর্ষণে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে গতিবেগে নির্দিষ্ট গ্রহের চারদিকে ঘোরে তাদের কি বলা হয়? উপগ্রহ বলা হয়। যেমন পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। যারা সূর্যের চারপাশে ঘুরছে, যে সমস্ত গ্রহ সূর্যের টানে, তারা হচ্ছে গ্রহ, এবং যারা গ্রহের চারপাশে গ্রহের টানে ঘুরছে তারা হচ্ছে উপগ্রহ। যেমন পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। ম্যাক্সিমাম গ্রহেরই উপগ্রহ নেই, কিছুগুলো উপগ্রহের প্রচুর পরিমাণ উপগ্রহ রয়েছে, কিছুগুলোর একটাও নেই। যেমন বুধের কোনো উপগ্রহ নেই, শুক্রের কোনো উপগ্রহ নেই, পৃথিবীর একটা মাত্র উপগ্রহ সেটা হচ্ছে চাঁদ। মঙ্গলের দুটি উপগ্রহ আছে, যেটা হচ্ছে ডাইমোস এবং ফোবস। ডাইমোস এবং ফোবস নামগুলো মনে রাখতে হবে কিন্তু আমাদেরকে। ডাইমোস এবং ফোবস এই দুটো হচ্ছে আমাদের মঙ্গল গ্রহের দুটো উপগ্রহ। বৃহস্পতির সব থেকে বেশি উপগ্রহ রয়েছে কটা? 700টি। এটা হচ্ছে গ্যানিমিড ও ইউরোপা। গ্যানিমিড এবং ইউরোপা হচ্ছে উল্লেখযোগ্য দুটো উপগ্রহ। শনি গ্রহের কটা রয়েছে? শনি গ্রহের রয়েছে 53টি উপগ্রহ রয়েছে। এটা হচ্ছে টাইটান। এর মধ্যে সব থেকে বৃহত্তম হচ্ছে কি? টাইটান। ইউরেনাসের কটা? 27টি উপগ্রহ রয়েছে। 27টির মধ্যে টাইটেনিয়া ও মিরান্ডা এটা হচ্ছে উল্লেখযোগ্য দুটো। নেপচুনের কটা রয়েছে? 13টা রয়েছে। নেপচুনের 13টার মধ্যে টাইটান হচ্ছে সব থেকে টাইটন হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য। প্লুটোর কোনো উপগ্রহ নেই। তো এগুলো আমরা উপগ্রহ জানলাম। কি বললাম যে উপগ্রহ কোনগুলো? উপগ্রহ হচ্ছে যেগুলো গ্রহের আকর্ষণে গ্রহের চারপাশে ঘুরে, সেগুলো হচ্ছে উপগ্রহ। যেমন পৃথিবীর হচ্ছে চাঁদ, মঙ্গলের দুটো উপগ্রহ রয়েছে যেমন ডাইমোস এবং ফোবস। এটা মঙ্গলটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষা আমরা দেখতে পাওয়া যায় যে মঙ্গলের দুটো উপগ্রহের নাম কি? মঙ্গলের দুটো উপগ্রহের নাম হচ্ছে কি? ডাইমোস এবং ফোবস। ঠিক তো? বৃহস্পতি কটা? 700টি উপগ্রহ রয়েছে। কাজ তাহলে সব থেকে বেশি উপগ্রহ কার রয়েছে? বৃহস্পতি রয়েছে কটা? 700টি। কি? গ্যানিমিড এবং ইউরোপা। শনির কটা রয়েছে? 53টি রয়েছে। তার মধ্যে নিচে টাইটান হচ্ছে সব থেকে বৃহত্তম বড়। ইউরেনাস হচ্ছে কটা? 27টা। কটা আছে? টাইটানিয়া এবং মিরান্ডা। নেপচুনের কটা রয়েছে? 13টা। যেমন টাইটান। নেপচুনের কটা রয়েছে? 13টা। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে টাইটন। ঠিক আছে, এগুলো হইলো আমাদের উপগ্রহ সম্বন্ধে জানলাম। এরপর এই চ্যাপ্টার সম্বন্ধে কিছুগুলো দেখো প্রশ্নোত্তর আমি তোমাকে নিয়ে এসেছি, সেই প্রশ্নোত্তরগুলো আমরা আলোচনা করে নেব। তারপরে আমরা এই আজকের ক্লাসটা শেষ করব। ক্লাসটা একটু লম্বা হয়ে গেল, অবশ্যই তোমরা ধৈর্য আকারে দেখবে পুরো ক্লাসটাকে। যদি দেখেছো ধৈর্য আকারে, তাহলে তোমরা এই এতদূর পর্যন্ত পৌঁছিবে। এখানে দেখলেই বুঝতে পারবে যে আমরা কি কি আজকে আলোচনা করলাম। তাহলে সূর্যে কোন কোন গ্যাসের উপস্থিতি দেখতে পাওয়া যায়? আমরা জানলাম যে সূর্যে হাইড্রোজেন গ্যাস থাকে, হিলিয়াম গ্যাস উপস্থিতি লক্ষ্য করা যায়। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের উপস্থিতি আমরা সূর্যের মধ্যে দেখতে পাই। ঠিক তো? সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। যেটা তোমার সময় আমি বৃহস্পতি বলে দিয়েছিলাম ভুল করে। বৃহস্পতি নেই, এটা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সৌরজগতে কয়টি গ্রহ আছে? সৌরজগতে কয়টি গ্রহ আছে? 8টি গ্রহ আছে। একসময় আমরা 9 নামক করে পড়েছি 9টা গ্রহ, কিন্তু বর্তমানে বলতে পারি যে আমরা সৌরজগতে কটি গ্রহ আছে? 8টি গ্রহ আছে। একটি বামন গ্রহ আছে। সূর্যের সবচেয়ে কাছের ও দূরের গ্রহের নাম কি? সব থেকে কাছের গ্রহ হচ্ছে আমাদের বুধ, এবং সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। সূর্যের সব থেকে কাছের গ্রহ হচ্ছে আমাদের বুধ, এবং সব থেকে দূরের গ্রহ হচ্ছে আমাদের নেপচুন। ঠিক আছে, এরপর কি আছে আমাদের? এই সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? তাহলে সৌরজগতের সবথেকে বড় গ্রহের নাম কি পেলাম আমরা? বৃহস্পতি পেলাম। সৌরজগতের সবথেকে বড় গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি। ঠিক তো? এবার একটা তোমাদেরকে টাস্ক দিয়েছি আমি, এই টাস্কটা তোমরা করে নিয়ে আসবে, মানে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। দূরত্বের বিচারে পৃথিবী সূর্যের কততম গ্রহ? এই উত্তরটা আমার তোমাদের কাছে পাওনা থাকলো। ঠিক আছে, যে দূরত্বের বিচারে পৃথিবীর অবস্থান কত, সৌরজগতে পৃথিবী কততম গ্রহ? এটা তোমরা এখানে যে ড্যাশবোর্ডটা দিয়েছি সেই ড্যাশবোর্ডটা বা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো যে অ্যান্সারটা কি, যে দূরত্বের বিচারে সৌরজগতে পৃথিবীর কততম গ্রহ, মানে কত নম্বরে অবস্থান করছে, যেটা কিন্তু আলোচনা করার সময় আমি তোমাদেরকে জানিয়েছি। বেশ, এই কোশ্চেনগুলো আলোচনা করা হলো। যদি কারো কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কোথায় কি ডাউট থাকলো। আজকের ক্লাসে যেগুলো আলোচনা করা হলো মেনলি তোমাদের আগে আলোচনা করা হয়েছে, বেছে বেছে শুধুমাত্র তোমাদের গ্রহগুলোর সম্বন্ধে আলাদা করে আলোচনা করার জন্য। আমি আগেই বলেছিলাম এটা ফুললি এটা ডাটাবেস ক্লাস হবে, ম্যাক্সিমাম ডাটা দেওয়া হবে, তার জন্য সমস্ত ডাটাগুলোকে আমি একসঙ্গে কালেক্ট করে তোমাদেরকে দিয়ে দিয়েছি। ক্লাসটা অবশ্যই একটা বড় ক্লাস হলো, ধৈর্য সহকারে দেখবে, পুরো ক্লাসটাকে ভালোভাবে দেখবে। একবারে বুঝতে না পারলে যদি কোনো কোথাও ডাটা নোটস করতে প্রবলেম হয়, বারবার করে দেখে দেখে ক্লাসটাকে ভালো করে নোটস করে নিয়ে পড়বে। কোয়েশ্চেনগুলো দেখবে, যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের সেই কোয়েশ্চেনগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আর এই অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। বেশ, আজকের ক্লাস এখানে শেষ করছি, পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।